এই রিসেন্টলি কুরবানের পরে অনেক আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা ফিরে না আসলো, মধ্য পর্যায়ের অনেক নেতা দেশে ফিরে আসছে এবং আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য, তৃণমূলকে সংগঠিত করার জন্য কাজ করছে। মধ্য পর্যায়ের নেতারা এবং নেতৃত্ব দেওয়ার মতো যে সকল নেতা আছে বিভিন্ন জেলা উপজেলা, তারা আস্তে আস্তে করে দেশে ফিরে আসছে এবং উপর থেকেও নির্দেশ দেওয়া আছে আমরা দেশে ফিরে যান, দলকে সংগঠিত করব। রাজনীতিতে তীব্র অনিশ্চয়তা। যেই বিএনপি ইউনূসকে গালাগালি করত, তারা এখন ইউনূসের পূজা করছে এবং ইউনূসের পক্ষে প্রতিপক্ষকে বা ইউনূসের নিরপেক্ষতা নিয়ে যারা প্রশ্ন তুলছে তাদেরকে গালি দিচ্ছে। ফেব্রুয়ারিতে অঘটন ঘটবে, দেশে জরুরি অবস্থা আসবে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, তাকে কোথাও গত কয়েকদিন ধরে দেখছি না। কোথায় আছেন তিনি? কি হয়েছে তার? তাকে কি ওএসডি করে রাখা হয়েছে বা তিনি পদত্যাগ করতে যাচ্ছেন? কি ঘটছে সরকারের মধ্যে? যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই রূপরেখা কি থাকছে? প্রফেসর ইউনূসের এই সরকারই কি নির্বাচন করবেন, নাকি নতুন কোনো সরকার আমরা দেখতে পাবো? তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে নতুন সরকার আমরা দেখতে পাবো। প্রফেসর ইউনূসের এই সরকার কন্টিনিউ করতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে আরেকটি সরকারের জন্ম হবে, যে সরকারের অধীনে নির্বাচন হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাজ ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি সরকারের ফরম্যাটে আরেকটি সরকারের জন্ম হবে, যে সরকারের অধীনে নির্বাচন হবে। যখন নির্বাচনের ডামাডোল পরিষ্কার, নির্বাচনের রোডম্যাপ যখন প্রায় ঘোষিত, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন ঘোষণা এসেছে সরকারের তরফ থেকে, বলা যায় প্রায় এসেছে। ঠিক সেই সময় এরকম আলোচনাকে উস্কে দিলেন কেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি? কি দেখছেন তিনি? অন্যান্য অনেক বিষয়, জুলাই সনদ সহ সরকারের বিভিন্ন কর্মসূচি বিষয়ে কি আলোচনা হচ্ছে চতুর্দিকে? বর্তমানে এই সরকারের রূপরেখাটা কি ঠিক থাকছে? প্রফেসর ইউনূসের নেতৃত্বে এই সরকার, নাকি সংবিধানের যে সংশোধন আমরা কিছুদিন আগে দেখেছি, হাইকোর্টের একটা আদেশের তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের ব্যাপারটা এসেছে, সেটা অনুযায়ী নতুন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্য দিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে একটা সময় আমরা অ্যাটর্নি জেনারেলকে এরকম একটা কথা বলতে শুনেছিলাম। তিনি বলেছিলেন যে যেহেতু কোর্টের আদেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার পুনর্বহালের ব্যাপারটা এসেছে, সেহেতু বর্তমান সরকারের এই ফরম্যাটটা চেঞ্জ হয়ে তত্ত্বাবধায়ক সরকার ফরম্যাটে চলে যেতে পারে, তার জন্য কোনো সমস্যা হবে না, সাংবিধানিক কোনো জটিলতা হবে না। আবার সামনের যে সংস্কারের আলোচনা চলছে, যে সংস্কারের আলোচনার ইস্যুগুলোর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইস্যুটা অন্যতম, যেখানে সবাই একমত হয়েছেন, অর্থাৎ এরপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতেই নির্বাচন হবে প্রতি 5 বছর পর পর কিংবা 4 বছর পর পর। সেই ব্যাপারটা যেহেতু সবাই একমত, সেহেতু এই নির্বাচনটাই তত্ত্বাবধায়ক সরকারের আদলে আর একটা সরকার গঠিত হওয়ার পরে হতে পারে, এরকম আলোচনা তুলেছেন শামীম হায়দার পাটোয়ারি চ্যানেলের তৃতীয় মাত্রার আয়োজনে। সেখানেই তিনি এই ব্যাপারটা বলেছেন। সেখানে আরও অনেক ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি যে নির্বাচনের রূপরেখার কথা বলছে, বিএনপি আসলে কোন ধরনের নির্বাচন চায়? বিএনপি কি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন চায়, একপাক্ষিক নির্বাচন চায়, যে একপাক্ষিক নির্বাচন আওয়ামী লীগ তাদের শাসন আমলে করেছে সেরকম নির্বাচনীকে চায়, নাকি বিএনপি ইনক্লুসিভ নির্বাচন চায়, সবার অংশগ্রহণী নির্বাচন চায়? বিএনপির এক নেতা বলেছেন যে বিএনপি সবার অংশগ্রহণী নির্বাচন চায়, কিন্তু কারা নির্বাচন করবে কি করবে না, কারা অংশগ্রহণ করবে কি করবে না, সেটা বিএনপির বিষয় নয়, সেটা সরকারের বিষয়। কিন্তু বিএনপির পক্ষ থেকে কি এরকম একটা স্ট্যান্ড নেওয়া হবে, যেটা আমরা এর আগে একাধিক ভিডিওতে বলেছি, যে বিএনপি পরবর্তীতে সরকার পরিচালনা করতে গেলে হোঁচট খাবে যদি একপাক্ষিক নির্বাচন হয়, আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন সাপেক্ষ হবে সেই নির্বাচন। সেখান থেকে সেই সময় যেন প্রশ্ন তৈরি না হয়, সেই কারণে বিএনপি ইনক্লুসিভ নির্বাচনের ফর্মুলাতেই যাবে এবং সেই ফর্মুলা সরকারকে বলবে। বিএনপির সেই নেতা তেমনটাই বলেছেন যে বিএনপি ইনক্লুসিভ নির্বাচনই চাই, যদিও বিএনপির এটা শীর্ষ পর্যায়ের কথা নয়। বিএনপি প্রকাশ্যে এখন পর্যন্ত তাদের স্ট্যান্ড ক্লিয়ার করেনি। বিএনপির স্ট্যান্ডটা কি? বিএনপিকে একপাক্ষিক নির্বাচন করতে চায়, যে 35-40% আওয়ামী লীগের সমর্থক তাদেরকে বাদ দিয়ে 60% জনগোষ্ঠীর মতামতকে নিয়ে কি বিএনপি নির্বাচন করতে চায়, নাকি 100% জনগোষ্ঠীকে নিয়ে বিএনপি নির্বাচন করতে চায়? বিএনপির স্ট্যান্ডটা এখনো পরিষ্কার হয়নি। বিএনপির স্ট্যান্ডটা এখনো পরিষ্কার হয়নি বলে আগামীতে এই সরকারের ফরম্যাট চেঞ্জ হয়ে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে নির্বাচন হবে কিনা, এরকম অনেক আলোচনার কিন্তু স্কোপ রয়েছে। সেই স্কোপ নিয়ে আসলে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তিনি এই আলোচনাটা করেছেন। এই আলোচনার মধ্যে আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে এই সরকারের মধ্যে অনেকেই বিতর্কের জন্ম দিয়েছেন। উপদেষ্টাদের মধ্যে, উপদেষ্টা পরিষদের বাইরেও অনেকে বিতর্কের জন্ম দিয়েছেন। সেই বিতর্কের জন্ম দেয়া ব্যক্তিদের বাদ দিয়ে সরকারের যে কাঠামো, সেই কাঠামো ছোট করে তত্ত্বাবধায়ক সরকারের দিকে যাওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে, সেই ব্যাপারটাও উঠে এসেছে। আবার জুলাই সনদের ব্যাপারটা সামনে আসছে, যে সরকার যে জুলাই সনদের কথা বলছে, জুলাই সনদটা আদতে কি হবে? জুলাই সনদের মাধ্যমে যদি এমন হয় যে 47 সালকে প্রাধান্য দেওয়া হলো, 71কে গুরুত্বহীন ভাবা হলো, কিংবা 71-এর প্রতি
প্রতিদ্বন্দ্বী হিসেবে 24কে সমকাতারে নেওয়ার চেষ্টা করা হলো, এরকম যদি ব্যাপার হয় তাহলে এই জুলাই সনদ আদতে কার্যকর হবে না। বাংলাদেশের মানুষ কোনোভাবেই 71-এর মুক্তিযুদ্ধের বিরোধী কিংবা মুক্তিযুদ্ধের সমপর্যায়ে কোনো কিছুকে আনাকে সমর্থন করবে না। আবার জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের প্রবলেম রয়েছে। জুলাই সনদ হয়তো ব্যারিস্টার শামীম তিনি বলেছেন যে এটা হয়তো একটা লুজ ডকুমেন্ট হতে পারে, একটা খসড়া ডকুমেন্ট হতে পারে, কিন্তু এটা বাস্তবায়ন এই সরকারের জন্য কঠিন হবে, কারণ এই বাস্তবায়ন করতে হলে হয় গণভোট লাগবে, তা না হলে সংসদ লাগবে। গণভোট যেহেতু হচ্ছে না সেহেতু সংসদ লাগবে, সংসদ যেহেতু নেই সেহেতু এটা লিখিত খসড়া হিসেবেই রাখতে হবে, এটা বাস্তবায়ন করা কঠিন হবে। আবার এমন যদি দাবি ওঠে জুলাই সনদের পরে যে আগের সংবিধান মানি না, এখন জুলাই সনদের অধীনেই রাষ্ট্র চলবে, দেশ চলবে, সব কিছু চলবে, তাহলে নতুন করে আবার ঝামেলা তৈরি হবে, নতুন ঝামেলায় দেশের সমস্ত কিছু পিছিয়ে যাবে। সুতরাং জুলাই সনদ নিয়েও যথেষ্ট বিতর্ক রয়েছে। এই ব্যাপারগুলোকেই সামনে নিয়ে এসে ব্যারিস্টার পাটোয়ারি বলার চেষ্টা করেছেন যে এরকম নানা ইস্যু যেহেতু এখনও প্রশ্ন সাপেক্ষ, এখনও যেটার সমাধান হবে কি হবে না এটা নিশ্চিত করে বলা যায় না, সেই কারণেই ধারণা করা যেতেই পারে যে প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার শেষ পর্যন্ত নির্বাচন পর্যন্ত নাও থাকতে পারেন। ছোট সরকারের ফরম্যাট ছোট করে নামটা চেঞ্জ করে তত্ত্বাবধায়ক সরকার ফরম্যাটে, যেটা সবাই চায়, যেটা ঐক্যমত হয়েছে সবার ক্ষেত্রে, সবার ভিত্তিতে, সবার মতের ভিত্তিতে, সেই সিস্টেমে এই নির্বাচনটাও হতে পারে। বাংলাদেশ সংক্রান্ত আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে যেখানে পররাষ্ট্র উপদেষ্টার মুখ্য ভূমিকা পালন করার কথা, আমরা তাকে কোথাও গত কয়েকদিন ধরে দেখছি না। কোথায় আছেন তিনি? কি হয়েছে তার? তাকে কি ওএসডি করে রাখা হয়েছে বা তিনি পদত্যাগ করতে যাচ্ছেন? এই বিষয়গুলো বেশ কিছুদিন ধরে মানুষের মুখে মুখে গুঞ্জন আকারে ছড়াচ্ছে। গত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ব্রিফ করা হলো, ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে, সেখানে অবস্থানত বাংলাদেশিদের কি অবস্থা, এই প্রবাসীদের কিভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায় বা বাংলাদেশে ফেরত আনা যায়, সেই বিষয়ে ব্রিফ করেছেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব। আমরা পররাষ্ট্র উপদেষ্টাকে দেখিনি। গত কয়েকদিন আগে যে লন্ডন সফরে গেলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানেও পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন না। সব জায়গাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বহুল বিতর্কিত ডক্টর খলিলুর রহমান। সরকারি পর্যায় থেকেই বলা হয়েছিল যে লন্ডনের এই সফরটি দ্বিপাক্ষিক সফর। যদি সরকারি পর্যায়ের দ্বিপাক্ষিক সফর হয়েই থাকে, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্তা ব্যক্তি ছিলেন না, পররাষ্ট্র উপদেষ্টা দূরের কথা, সেখানেও আমরা দেখলাম মুখ্য ভূমিকা পালন করছেন ডক্টর খলিলুর রহমান। ইভেন তারেক রহমানের সঙ্গে যে বৈঠক হলো, সংবাদ সম্মেলন হলো, সেখানেও ডক্টর খলিলুর রহমান। এর আগে যে কয়েকটি সফর হয়েছে প্রধান উপদেষ্টার হাতে গোনা দু একটি বাদে আর সব জায়গাতেই তাকে একেবারে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল এবং এখনো পর্যন্ত সেটি চলছে। এবং এই কথাগুলো এই কারণেই বলছি যে গত 16 জুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন। কেন তিনি যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন? কার আমন্ত্রণে গেছেন নাকি নিজ উদ্যোগে গিয়েছেন আমরা সেসব বিষয় জানি না, তবে শোনা গিয়েছিল তিনি গিয়েছেন এবং সেটি প্রমাণ হয়েছে প্রধান উপদেষ্টার যেই সরকারি ফেসবুক পেজ, সেখানে ডক্টর খলিলুর রহমান মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী মিস্টার ক্রিস্টোফারের সঙ্গে সাক্ষাৎ করছেন এমন একটি ছবি আপলোড করা হয়েছে। এবং তিনি খুবই শর্ট নোটিশে যুক্তরাষ্ট্রে উদ্দেশ্যে রওনা দেন। আমি এর আগে জানিয়েছিলাম যে তার চীন যাওয়ার কথা, সেই যাওয়াটি আপাতত স্থগিত করে তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন। এর মধ্যে দিয়ে হয়তো যাবেন, যেটুকু শোনা যাচ্ছে চীন সফরও করবেন। এবং মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কি বিষয়ে কথা হয়েছে ডক্টর খলিলুর রহমান তার ফেসবুক পেজেও সম্ভবত উল্লেখ করেছেন, অথবা প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এটি উল্লেখ করা হয়েছে যে রোহিঙ্গা সমস্যা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার উন্নয়ন এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর প্রত্যেকটিতেই তো বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা আমাদের পররাষ্ট্র উপদেষ্টার, এবং এইসব বিষয়ে তিনি কনসার্ন ব্যক্তি, কিন্তু সব জায়গাতে তাকে অ্যাভয়েড করা হচ্ছে। কি ঘটছে সরকারের মধ্যে? ডক্টর খলিলুর রহমান কেন এত বেশি নির্ভরশীল ব্যক্তি হয়ে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, এত বিতর্ক থাকার পরেও? সেই প্রশ্ন অনেক মহল থেকে এর মধ্যে উঠছে। এবং মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী কি মন্তব্য করেছেন, যেটি আমাদের সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে গুরুত্বপূর্ণ সময়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে তার খুব প্রশংসা করা হয়েছে এবং বাংলাদেশের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন মিস্টার ক্রিস্টোফার পুনর্ব্যক্ত করেছেন। পুনর্ব্যক্ত করার কথাই সাম্প্রতিক সময় যা শোনা যাচ্ছে, নির্বাচন ইস্যুতে একটি টু শব্দ পর্যন্ত গত 10 মাসে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমরা উচ্চারণ করতে শুনিনি। রাজনীতিতে তীব্র অনিশ্চয়তা। দর্শক, ডক্টর ইউনূসের পক্ষ হয়ে জামাতকে জবাব দিচ্ছে বিএনপি, যেটা কিছুদিন আগে ঘটতো যে ইউনূসের পক্ষ হয়ে বিএনপিকে জবাব দিত জামাত ইসলাম। মানে এই যে একদম ঘুরে যাওয়া, উল্টে যাওয়া, এটা রাজনীতিতে তীব্র অনিশ্চয়তার ইঙ্গিত বহন করে। ক্ষণে ক্ষণে রং বদলায়। যেই বিএনপি ইউনূসকে গালাগালি করত, তারা এখন ইউনূসের পূজা করছে এবং ইউনূসের পক্ষ হয়ে প্রতিপক্ষকে বা ইউনূসের নিরপেক্ষতা নিয়ে যারা প্রশ্ন তুলছে তাদেরকে গালি দিচ্ছে।
এটা কোথায় গিয়ে ঠেকে এর কোনো ঠিক নেই। এবং যে ঐক্যমতের কথা বলা হচ্ছে বা এগুলো কোনো কিছুই আপাতত সম্ভব না বলে মনে হচ্ছে। দর্শক, একটা বিশ্লেষণ বাংলাদেশের একজন বিখ্যাত কলামিস্ট এবং সাংবাদিক লিখেছেন, ঐক্য অনৈক্যের খেলায় বিএনপি জামাত। এই যে ঐক্য অনৈক্যের খেলা, এই খেলা রাজনীতিতে তীব্র অনিশ্চয়তা সৃষ্টি করছে। জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল যে না মৌলিক বিষয় সব ঐক্যমত হয়ে একটা সুন্দর বাংলাদেশ গঠন করবে, না, পার্টি ইন্টারেস্টে বিএনপি এতটাই অন্ধ হয়ে গিয়েছে। বিশেষ করে মানে এই যে অনিশ্চয়তার মূল কারণটা হচ্ছে বিএনপি আসলে কোনো সুষ্ঠু নির্বাচন, জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা আসলে এগুলো চাই না। বিএনপি চায় ভাগ বাটোয়ারা করে ক্ষমতা নিবে। বিএনপি চায় বিএনপি কত সিট পাবে এটা লন্ডনে ঠিক হবে, কে বিরোধী দল হবে এটা লন্ডনে ঠিক হবে, নির্বাচন হবে সব, যেটা 2008 সালে হয়েছিল। নির্বাচন হচ্ছে লোক দেখানো, কিন্তু ক্ষমতা এবং বিরোধী দল এগুলো ঠিক হবে কোনো গোপন বৈঠকে, হতে পারে লন্ডনে, হতে পারে সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডে। এটা হচ্ছে রাজনীতির এই অনিশ্চয়তার মূল কারণ, বা এই যে ঐক্য অনৈক্যের খেলায় বিএনপি জামাত এটা মূল কারণ। এখন সেই যে বিএনপির স্বপ্ন যে ভোটের মাঠে ফলাফল নির্ধারণ নয়, ফলাফল ঠিক হবে লন্ডন, সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডে, এই জন্যই এই ঐক্য অনৈক্যের খেলা, এই জন্য এই পরিস্থিতি এরকম ঘুরে গেছে। আমরা এটা একটু বিশ্লেষণ করবো। দর্শক, জাতীয় ঐক্যমত কমিশন দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে গত মঙ্গলবার। প্রথম দিনে জামাত ইসলামী যোগ দেয়নি, সঙ্গত কারণে এই রাজনৈতিক আলোচনায় জোর পেয়েছে বিষয়টি। প্রথম দিনে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে যোগদানে বিরত থাকার কারণ হিসেবে জামাত ইসলাম উল্লেখ করেছে লন্ডনের ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতি দান এটা সঠিক মনে করছে না তারা। এমনকি তারা ডক্টর ইউনূস সরকার নিরপেক্ষতা হারিয়েছে এমন অভিযোগ উত্থাপন করেছে। জামাত ইসলামের এই ক্ষোভ কি বিএনপির বিরুদ্ধে নাকি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটু ভাবনার সুযোগ আছে বই কি? মানে এটা একটা মৌলিক প্রশ্ন, আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সেটা। এই বিশ্লেষক যে প্রশ্নটা রেজ করেছেন যে জামাত ইসলামের ক্ষোভ বিএনপির বিরুদ্ধে না অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। দেখেন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জামাত ক্ষোভ দেখাবে, এটা দ্যাট ওয়াজ ভেরি মাচ আনএক্সপেক্টেড। এখন এই ক্ষোভ অ্যাবসলিউটলি সরকারের বিপক্ষে, কিন্তু যেটা জামাত বলতে পারছে না বা তথ্য প্রমাণের অভাবে বলা যাচ্ছে না, কিন্তু ধারণা করা যায় ক্ষোভ বিএনপির বিরুদ্ধে। কারণ বিএনপি বাধ্য করেছে এই পরিস্থিতি তৈরি করতে, ইউনূসকে নানানভাবে মানসিকভাবে বিপর্যস্ত করে, বিভিন্ন আঘাত করে, আন্তর্জাতিক বিভিন্ন খেলা ঘটিয়ে বা বিভিন্ন পক্ষের মাধ্যমে ইউনূসকে ম্যানেজ করে নির্বাচন নয় নির্বাচন সহ ভাগ বাটোয়ারায় রাজি করিয়েছে। এর মানে বিএনপি আসলে দেশটাকে আবার সেই পুরনো বৃত্তে আটকে দিতে যাচ্ছে। এজন্য বেসিক্যালি জামাতের ক্ষোভ বিএনপি এবং ইউনূস দুইজনের দিকেই, কিন্তু ইউনূসের প্রতি ক্ষোভটা দেখানোর ভ্যালিড গ্রাউন্ড কিংবা দৃশ্যমান প্রমাণ আছে। আর বিএনপির যে এই দুর্বিসন্ধি, এটা প্রমাণ করার জন্য দৃশ্যমান কোনো প্রমাণ নেই, কিন্তু অ্যানালজি আছে। এখন পলিটিক্যাল পার্টি তো আর অ্যানালজির উপর ভিত্তি করে কিছু বলতে পারে না, এটা আমরা বিশ্লেষকরা বলতে পারি। জুলাই আন্দোলনের পর থেকে জামাত ইসলামী ডক্টর ইউনূস সরকারের প্রতিটি পদক্ষেপে সমর্থন যুগে আসছে। অনেকেই মনে করতে থাকে যেন সরকারি দলের ভূমিকা পালন করছে জামাত ইসলামী। হ্যাঁ, এটা ঠিক। জামাতের কথা বা জামাতের জনশক্তি বা জামাতের নেটিজেন যারা, তারা অলওয়েজ ইউনূসকে ওইভাবেই ডিফেন্ড করতো, এবং আওয়ামী লীগের লোকজন বা যারা প্রচন্ড ইউনূস বিরোধী কিংবা ভারত, তারা কিন্তু ইউনূসকে জামাতের সরকার, মৌলবাদীদের সরকার এগুলো বলতো। জামাত রাজনৈতিক নেতাদের অনেকেই অন্তর্বর্তী সরকারকে সমালোচনা করেছে জামাত ইসলামের সঙ্গে অধিক ঘনিষ্ঠতা রক্ষা করছে এমন অভিযোগ এনে। আপনাদের নিঃসন্দেহে মনে আছে রুহুল কবির রিজভী স্পষ্ট করে বলেছেন এই সরকারকে একটি দলের সরকার, এই সরকারকে জামাত ইসলামী সরকার স্পষ্ট বলেছেন অমুক মন্ত্রণালয় পুরো জামাতিকরণ হয়ে গিয়েছে, জামাতের কথায় চলে সরকার। এই রুহুল কবির রিজভী স্পষ্ট বলেছেন। এখন সেই রুহুল কবির রিজভী ইউনূসের প্রশংসা করেছেন। ঘুরে গেছে পরিস্থিতি। জুলাই পরবর্তী প্রতিটি কর্মসূচিতে জামাতের অংশগ্রহণ তেমনটা মনে হতো। সেই জামাত ইসলামী জাতীয় ঐক্যমত কমিশন আয়োজিত দ্বিতীয় দফা বৈঠকের প্রথম দিন অংশ নেন, এটা তাই ইঙ্গিতবহ মনে করছেন বিশ্লেষক অনেকেই। দেখেন, এটা অনেকে স্বাভাবিক মনে করছেন যে জামাত একদিন যায়নি, মানে প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য অনেকটা এরকম ছিল, জামাত আসেনি, ফোন দিয়েছে, এসেছে, শেষ। না, এটার ইম্প্যাক্ট দীর্ঘমেয়াদী। এই যে জামাত একবার যায়নি, হয়তো আপাতত ফলে টাইমিং সমাধান হয়েছে, কিন্তু ঐক্যমত কমিশনের পরিস্থিতি কিন্তু সমাধান হয়নি। জামাতকে কথা বলতে দিলে বিএনপির মিত্র রাগ হয়ে চলে যায় লাভ দিয়ে, আবার এনসিপি নেতারা কথা বলে হট্টগোল করে, এরকম অনেক হিসাব নিকাশ এখানে আছে। সেই জামাত ইসলামী অতএব এই জামাত যে ঐক্যমত কমিশনের বৈঠক বর্জন করেছিল, এটা দীর্ঘমেয়াদী একটা প্রভাব বিস্তার করবে নিঃসন্দেহে। ইতিপূর্বে অন্তর্বর্তীকালীন সরকার কোনো সমালোচনা হলে যেমন সরকার হয়ে জবাব দিয়েছে জামাত, এবার বিএনপি অন্তর্বর্তী সরকার হয়ে জবাব দিয়েছে জামাতকে। এটাকে কল্পনা করেনি কিছুদিন আগে যেভাবে বিএনপি ডক্টর ইউনূসকে গালাগালি করতো বা ইউনূস সরকারের সমালোচনা করেছে, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী কিংবা বিএনপির যে মাস্তান টাইপের একজন প্রস্রাব বিষয়ক সম্পাদক আছে না, দুদু, আরো অনেকে, এমনকি তারেক রহমান নিজে বলেছিল যে ডিসেম্বরে হতে হবে, ডিসেম্বরে। জাপানে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন যে একটি দল ডিসেম্বর নির্বাচন চায়। এরপরে বিএনপি যে প্রতিক্রিয়া দেখিয়েছিল, সেই বিএনপি কয়েকদিনের ব্যবধানে এখন ইউনূস সরকারকে মহান করছে এবং ইউনূস সরকারের পক্ষে জামাতের বিরোধিতা করছে, এটা অস্বাভাবিক কিছু। এই অস্বাভাবিক কিছুই হচ্ছে রাজনীতিতে তীব্র অনিশ্চয়তার ইঙ্গিত। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটা আমি বারবার বলে আসি। ফেব্রুয়ারিতে অঘটন ঘটবে, দেশে জরুরি অবস্থা আসবে, নির্বাচনের কোনো পরিবেশ নেই, একটা বিশৃঙ্খল পরিস্থিতি। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো শৃঙ্খলা নেই। জামাত ইসলামীও শৃঙ্খলাবদ্ধ এখন নয়। জামাত ইসলামী নির্বাচনের জন্য প্রস্তুত নয়। অল্প কিছু আসনে জামাত নির্বাচনের জন্য প্রস্তুত, অধিকাংশ আসনে জামাতের কোনো নির্বাচন তৎপরতাই নেই। মানে এটা জামাত সিরিয়াস না। আবার বিএনপির যে অন্তর্কন্দল, তাতে নির্বাচনের কোনো পরিবেশ তাদের নেই, তারা দাঁড়াতেই পারবে না, বিএনপি একদম ধ্বংস হয়ে যাবে।
ইউনূস সরকারের প্রায় 1 বছর পূর্ণ হতে চলল, 1 মাস কয়েকদিন এখনো বাকি, মানে প্রায়, ওই জন্য বললাম প্রায় 1 বছর পূর্ণ হতে চলল। এই 1 বছরের মধ্যে বাংলাদেশে সেখানকার সাধারণ মানুষের এই সরকার সম্পর্কে কি ধারণা, তাদের এই সরকারের কাজকর্ম সম্পর্কে কি ধারণা, এটা মোটামুটি সবাই জানে যে এই সরকার একটি ব্যর্থ সরকার। এই ব্যর্থতা, অবশ্য আপনি বলবেন যে এই ব্যর্থতা, এই সরকার যে একটি ব্যর্থ সরকার, এই ব্যর্থতা কথাটা কারা বলছে সরকারের বিরুদ্ধে? নিশ্চয়ই বলবে যে এই সরকারের যারা বিরোধী হয় বিএনপি কিংবা আওয়ামী লীগ কিংবা আর অন্যান্য বিএনপির সঙ্গে কিংবা আওয়ামী লীগের সঙ্গে আর যেসব দল রয়েছে তারাই বলে এই সরকার হচ্ছে একটি ফেলড সরকার, হেরে যাওয়া সরকার। কিন্তু শুধু তারা বলছে না, এই যে জ্ঞানটা হয়েছে নিজের সরকারের সম্পর্কে, এই যে জ্ঞান হয়েছে, এই যে বোধ হয়েছে যে তারা কি কাজ করছে নিজেই নিজের সরকার সম্পর্কে যে ভালো কথা বলছে না, এটা এই সরকারের ভেতর থেকে বলছেন। তারাই বলছেন, এই সরকারের যারা ছোটখাটো যারা মন্ত্রী তো নেই, উপদেষ্টা ইত্যাদি, তারাও এদিকে ওদিক জনান্তিকে নিজেদের মধ্যে আলাপ আলোচনায় সরকার সম্পর্কে ভালো কোনো ছবি তারা দিতে পারেন না। এটা ঠিক, কোনো ছবি তারা ভালো রকম ছবি দিতে পারেন না। কিন্তু মুশকিল হয়ে গেল যখন শুনি এই একই কথা যদি বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যদি এই কথাটা বলেন, তিনি যদি নিজের সরকার সম্পর্কে এই ধরনের মন্তব্য করেন, তাহলে কি আর বাইরের লোকের কিংবা এই সরকারের শত্রু যারা, তাদের মন্তব্যের কোনো দরকার হয় যে বাংলাদেশ কোন পথে চলেছে, কিভাবে ভেঙে পড়ছে সবকিছু, সেগুলো বোঝাতে তো কোনো বাইরের লোকের অন্য কারোর বক্তব্যের দরকার হয় না। কারণ মোহাম্মদ ইউনূস নিজেই স্বীকার করেছেন। কি স্বীকার করেছেন বলি সেই প্রসঙ্গটা নিয়ে। দেখুন, গত ক্ষমতা গ্রহণের পর গত 12ই জুন, এই 4-5 দিন আগে 12ই জুন ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশ গঠনের প্রথম শর্ত দুর্নীতিমুক্ত প্রশাসন। সরকারের প্রতিটি স্তরে এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত দুর্নীতির শিকড় ছড়িয়ে আছে। সেখানে ইউনূস আরো বলেন, ওই গার্ডিয়ান পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে, যে পাসপোর্ট বানাতে, ব্যবসার লাইসেন্স নিতে সব জায়গায় ঘুষ দিতে হয়, প্রতিটি স্তরে লুটপাট চলে, সরকারকে মানুষ শত্রু ভাবে, যাকে প্রতিহত করে টিকে থাকতে হয়। কথাগুলো শুনবেন, এই কথাগুলো কিন্তু সাধারণ কোনো কথা নয়, একেবারে মারাত্মক কথা। যদিও এর মধ্যে উনি চেষ্টা করেছেন, স্বীকার করেছেন যে ঘুষের রাজত্ব, দুর্নীতির রাজত্ব সব স্বীকার করেছেন, কিন্তু সেটাকে চেপে ধরার জন্যে উনি আবার সূক্ষ্ম ব্যবস্থাও করেছেন। কিরকম ব্যবস্থা? যেমন ধরুন, উনি বলেছেন কি, যে নতুন বাংলাদেশ গঠনের প্রথম শর্ত দুর্নীতিমুক্ত প্রশাসন, সরকারের প্রতিটি স্তরে এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত দুর্নীতির শিকড় ছড়িয়ে আছে। আমরা যারা বাংলাদেশের সাধারণ মানুষের কথা যেভাবে শুনতে পাই, তাতে আমরা দেখি শেখ হাসিনার আমলে দুর্নীতির কিন্তু সীমাহীন ছিল না। দুর্নীতি তারও কোনো জায়গায় দমন করার জন্য, দুর্নীতিকে চাপার জন্য, দুর্নীতিকে কি বলবো কন্ট্রোল রাখার জন্য রাষ্ট্রীয় একটা ব্যবস্থা ছিল। আজকে এই সরকারের আমলে সে ব্যবস্থাটা চলে গেছে। ওই যে তিনি বললেন দুর্নীতির শিকড় ছড়িয়ে আছে। সব দেশেই দুর্নীতি কম বেশি শিকড় ছড়ানো থাকে, কোথাও কম কোথাও বেশি। এই যে চীনের একজন প্রদেশের সবচেয়ে বড় যে নেত্রী, তাকে ভয়ঙ্কর দুর্নীতি, এবং সেই দুর্নীতির মধ্যে আর্থিক দুর্নীতির সাথে সাথে যৌন দুর্নীতিও ছিল। তো প্রিয় দর্শক, বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখবো কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।